পিআর নিয়ে মতবিরোধের রাজনীতির মাঠে উত্তাপ, আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা বলছে জামাত। একই সুরে ইসলামী আন্দোলনের জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব, ট্রাইব্যুনালে নাহিদ। আওয়ামী দুঃশাসনের বিচার হলে সতর্ক হবে ভবিষ্যতের শাসকরাও, জবানবন্দির পর মাহমুদুর। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন। মন্ত্রী, এমপি ও ক্ষমতাবানদের প্লট দিতে বন উজাড় করে তৈরি করা হয়েছে পূর্বাচল, বললেন পরিবেশ উপদেষ্টা। দুর্নীতির দায়ে সাবেক রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক পদ্ধতি কার্যকর, কন্টেইনার ওঠানামা সহ সব সেবায় ট্যারিফ বাড়ল ৩০ থেকে ৫০%। ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা। রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় তাহলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আলোচনার টেবিলে না থাকা ইস্যু নিয়ে মাঠে নামলে তার জবাব মাঠেই দেয়া হবে। গুলশানে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন পেছালে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে বলেও শঙ্কা বিএনপির এই নেতার। ঐকমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে চলমান আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার মতে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআরের দাবি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব। ঘোষিত সময়ে আগামী নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও জানান বিএনপির এই নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না বলেও সাফ জানান বিএনপির এই নেতা। মুরসালিন হক, জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী জুনায়েদ, মুরসালিন হক। জুনায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলছেন যে পিআর পদ্ধতির যে নির্বাচন যারা চাচ্ছেন তাদের মোকাবেলা মাঠেই করা হবে, যেহেতু টেবিলে এটা ছিল না। আপনি যদি একটু বিস্তারিত বলতেন। জি এমদাদ, আপনাকে ধন্যবাদ। আমরা আজ সালাউদ্দিন আহমেদের যে বাসভবন গুলশানে, সেখানে আমরা সাংবাদিকদের সাথে তিনি যে আলোচনা করেছেন, সেখানে মূলত বেশ কিছুদিন ধরেই সংখ্যানুপাতিক, আনুপাতিক বা পিআর যে পদ্ধতিটি বলা হচ্ছে
রাজনৈতিক দলের একটি অংশ এই পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন লম্বা সময় ধরে, এবং তার বিপরীতে যেটি বিএনপি বলছে যে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই তারা আসলে নির্বাচন চাচ্ছেন। মূল যেই বিষয়টি আসলে সেখানে কথা হয়েছে, আমরা একটু কয়েকটি লাইন রয়েছে আমাদের বিশেষ সেইগুলো আমরা একটু দেখে নিব। আমাদের যে প্রতিবেদনটি রয়েছে তার বাইরে আমরা একটু যে লাইনগুলো রয়েছে সেখানে একটু দৃষ্টি দিতে চাই। এমদাদ, আপনার মাধ্যমে দর্শকদের কাছে জানাতে চাই, মূলত জাতীয় নির্বাচন নিয়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি এক ধরনের পদ্ধতি নাকি বিভক্তি, এই জায়গাটিতে চলে গেছে। কেননা বিএনপি বলছে তারা বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, কিন্তু 21টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের যারা আলোচনায় এসেছেন তারা কিন্তু বলছেন পিআর পদ্ধতি। তো যেই বিষয়টি বিএনপি বলছেন যে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি তারা প্রত্যাখ্যান করেছেন, এই প্রত্যাখ্যানের পিছনে তাদের যে বক্তব্যটি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশ এই পদ্ধতিটি কিন্তু প্রচলিত নয়, কেননা 54 বছরের যে ইতিহাস সেটি বিদ্যমান যে পদ্ধতি রয়েছে নির্বাচন কমিশনের সেই পদ্ধতিতেই নির্বাচনটি তারা চাচ্ছেন। এবং তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে এত দীর্ঘ সময়ের যে রাজনৈতিক চর্চা এবং সংসদীয় যে চর্চা, সেই চর্চায় দেখা গেছে যে স্থানীয় পর্যায়ে যে ভোটাররা রয়েছেন তারা আসলে তাদের জনপ্রতিনিধিকে তাদের চোখের সামনে দেখতে চান, এবং এই চর্চার মধ্য দিয়েই তারা এতদিন পর্যন্ত ভোট হয়ে এসেছে। এই বিষয়ের কারণে তারা বলছেন যে প্রচলিত যে পদ্ধতি সেভাবেই হতে হবে, পিআর নয়। পাশাপাশি আরও যেই বিষয়টি তারা বলছেন যে ঐকমত্য কমিশনের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলোতে এই পিআরের এই পদ্ধতি নিয়ে কোনো ধরনের আলোচনা ছিল না নিম্নকক্ষে, বিশেষত নিম্নকক্ষে, এবং সেই বিষয়টি যেহেতু জামায়াত ইসলামী সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা এই বিষয়ে বলছে, এই বিষয়ে তারা প্রত্যাখ্যান জানিয়েছে। সব কিছু মিলে রাজনীতির যে জবাব তারা বলছে, বিএনপি বলছে যে গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক দল তাদের দর্শন তাদের ভাবনা রাজনীতির মাঠে প্রকাশ করতে পারে, তবে বিএনপি কিন্তু এই বিষয়টিকেও তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আসলে জামায়াতের সঙ্গে বিএনপির একটা মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে কিনা অনেকটা বলা চলে যে বিএনপি এখন পর্যন্ত বিষয়টিকে আসলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখছে, কোনো ধরনের সংঘাত সংঘর্ষের দিকে নয়। এই বিষয়ে জামায়াত সহ যে ইসলামিক দলগুলো রয়েছে তাদের যেই বক্তব্যগুলো রয়েছে সেগুলি আমরা একটু দেখে নিতে চাই। পিআর পদ্ধতিতে ভোট হলে টালবাহানা বন্ধ হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। আলোচনার মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে বলেও আশাবাদী দলটি। অন্যদিকে আনুপাতিক হারে ভোটের দাবিতে অনড় ইসলামী আন্দোলনও। একই সঙ্গে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায় দলটি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদে আইনি ভিত্তি সহ বেশ কিছু দাবিতে রাজধানীর বাসব খেলার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। সোমবার বিকেলে গণসমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনের আগেই জুলাই সনদে আইনি স্বীকৃতি দাবি করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। এদিন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বৈঠকে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে যে টালবাহানা হয়েছে, পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না। জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না। অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফলটা উল্টে দেওয়ার, তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই উল্লেখ করে অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহ তাহের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। এমদাদ, প্রতিবেদনে যেভাবে বলেছেন ইসলামিক দলগুলো, মূলত ইসলামী দল এবং জামায়াত ইসলামী, তারা যেই বক্তব্যটি দিয়েছেন তার বাইরেও কিন্তু তাদের বেশ কিছু ব্যাখ্যা ছিল। আমরা সেই ব্যাখ্যাগুলোর দিকে প্রতিবেদনের বাইরে যদি একটু মনোযোগ দিই, আমরা একটু দেখতে চাচ্ছি যে তারা
কি ধরনের ব্যাখ্যা তারা দিতে চেয়েছেন? মূলত যেই বিষয়টি তারা বলছেন 31টি দলের মধ্যে 26টি দল পিআরের পক্ষে, এই বিষয়টি মূলত যে জায়গা থেকে এসেছে এমদাদ, বেশ কিছু জরিপ হয়েছে যখন থেকে নির্বাচনের কথা হয়েছে 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে বেশ কিছু জরিপে দেখা গিয়েছে যে তুলে আনার চেষ্টা করা হয়েছিল যে সংস্কার, গণভোট এবং এই যে সংখ্যানুপাতিক বা পিআরের যেই নির্বাচনটি, জরিপ আসলে কি বলে, সেখানকার যে ফলাফলগুলো সেখান থেকেই মূলত এই দলগুলোকে উদ্বুদ্ধ করেছে, তারা এর পক্ষে এসেছে এবং সেখান থেকে আসলে বোঝা গেছে যে 31টির মধ্যে 26টি দল পিআর পক্ষে এসেছেন। তবে বিএনপি সহ আরও বেশ কয়েকটি দল ইতিমধ্যেই সবাই জানেন যে তারা এই পিআরের পক্ষে নয়। সংসদে একক আধিপত্য বন্ধ হবে বলে তারা বলছেন। সেটির ব্যাপারে তারা যেটি বলছেন যে বিগত সময়ের যে সংসদ যেভাবে পরিচালিত হয়ে এসেছে, যে রাজনৈতিক দলগুলো এখনকার যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে এক ধরনের গৃহপালিত বিরোধী দল তারা সংসদে বিরাজ করেছিল। অতীতের যে সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেভাবে ব্যবস্থাপনাগুলো করেছিলেন। মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং যেটিকে তারা বলে থাকেন, সেই জায়গাটি এক ধরনের বন্ধ হবে এবং সবগুলো রাজনৈতিক দলের অংশীদারিত্ব সংসদে থাকবে। সেহেতু এককভাবে কোনো রাজনৈতিক দল আসলে যে কোনো ধরনের আইন পাশ করে নিয়ে আসতে পারবে না। এবং সবশেষ যেই বিষয়টি, ঐকমত্য কমিশনের সময় বৃদ্ধি নিয়ে প্রশ্ন, এই প্রসঙ্গটি এসেছে এমদাদ আজকেই। ঐকমত্য কমিশনের কিন্তু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 15ই অক্টোবর পর্যন্ত। এই বিষয়টিকে মূলত জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে বারবার যে ঐকমত্য কমিশনের কিছুদিন পরপরই সময় বাড়ানো হচ্ছে এবং আলোচনাটি এক ধরনের দীর্ঘ হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে জামায়াত কিন্তু এক ধরনের সন্দেহ পোষণ করছেন যে এটি আসলে সময় ক্ষেপণের বিষয় হয়েছে কিনা। সার্বিকভাবে বিএনপি একটা বিষয় মুরসালিন, আমি যেটি জানতে চাই যে বিএনপি যেখানে বলছে যে গণরায়ে ম্যান্ডেট আদায়ের পরামর্শ, এই ম্যান্ডেটটা কিভাবে আদায় করবে? বিএনপির পরামর্শ হচ্ছে যে ইশতেহারের মধ্যে পিআরের প্রসঙ্গটি ইসলামিক দলগুলো যেন নিয়ে আসে এবং বিদ্যমান যে পদ্ধতিতে নির্বাচন সেখানে যদি তারা বিজয়ী হয়ে আসে তখন সংসদ যেহেতু তাদের হাতে, তারা সেভাবেই পাশ করে নিয়ে আসবে। এমনি আমরা আরেকবার একটু বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি আজ সারাদিনে বলার চেষ্টা করা হয়েছিল সেই জায়গাগুলো যদি আরেকবার একটু আপনাকে নজরে আনতে চাই তাহলে বিষয়টি আরেকটু পরিষ্কার হয়ে যাবে। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে গণরায় ম্যান্ডেট আদায়ের পরামর্শ দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটিতেই বিএনপি বলছে যেহেতু বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে সেই পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতার যদি জনরায় ইসলামিক দলগুলো বা জামায়াত বা যারা পিআরের পক্ষে আসলে এই দাবিগুলো তুলছেন নিয়ে আসতে পারেন, তাহলেই যে সংখ্যানুপাতিক বা আনুপাতিক সেটি অবধারিতভাবে বাস্তবায়ন হয়ে যাবে, যেহেতু সংসদ থেকে আইন পাশ হয়ে থাকে। সবকিছু মিলে আসলে এক ধরনের বিএনপি কি চাচ্ছে যে এই নির্বাচন প্রচলিত যে পদ্ধতি সেই পদ্ধতিতেই হবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যদি মনে করে যে পিআর পদ্ধতি জনগণ চায় তাহলে তার পরবর্তীতে নির্বাচন যেটি হবে সেটি পিআর পদ্ধতিতে হতে পারে, এটিই তো ব্যাখ্যা? নাকি অন্য কোনোভাবে আসলে জনগণের ম্যান্ডেট, যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল 31টির মধ্যে 26টি রাজনৈতিক দল চাচ্ছে পিআর পদ্ধতিতে আর 5টি চাচ্ছে প্রচলিত পদ্ধতিতে? জি, আপনি যেটি বলছিলেন বিএনপি আসলে সেটি বুঝাতে চেয়েছেন যে সংসদে আইন পাশ করে যেভাবে আইন পাশ করা হয় সংসদে সেই পদ্ধতি দিয়েই এই পিআর পদ্ধতিটি ইসলামিক দলগুলো বা আন্দোলনের পক্ষে যারা আছেন তারা এটিকে পাশ করে নিয়ে আসে। এদিকে অনেক সময় জামায়াত বলেছে যে গণভোটের আয়োজন করা যেতে পারে, সেটি জামাত যে বিষয়টি বলেছে যে তারা আগেই গণভোটের মাধ্যমে সেই বিষয়গুলোকে তারা নিয়ে আসবেন। জি মুরসালিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সহকর্মী জুনায়েদ মুরসালিন হক আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। বিএনপি এবং জামায়াতের যে মধ্যে পিআর পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, কেউ কেউ পিআর পদ্ধতিতে যাচ্ছেন, এই বিষয়ে আলোচনার জন্য আমরা পরের প্রতিবেদনে যাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধে রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা, বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোর সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষক বলছেন দলগুলো এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐকমত্য কমিশনের উদ্যোগ, অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে
সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন, ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। বিপরীতে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামায়াত সহ কিছু দল। আর এনসিপির দাবি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নেই, সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিত পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাও এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন, তাহলে একটা অবস্থা আমরা একটা উত্তরের দিকে যেতে পারব। বিশ্লেষকরা বলছেন, মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত, আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবৎ, সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐকমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতেও বিচার যেন অব্যাহত থাকে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব বলেও জানান তিনি। এদিন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যতে সরকারগুলো সতর্ক হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সর্বশেষ সাক্ষী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন তিনি। তবে এই মামলার তারকা সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান এনসিপি নেতা। বিচারের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের পরও বিচার কাজ যেন অব্যাহত থাকে সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও
যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। এদিন জবানবন্দি শেষ করেন মাহমুদুর রহমান। সাক্ষ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যৎ সরকারগুলোও সতর্ক হবে। শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন, হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় মন্দিরে ঢাকেশ্বরী পরিদর্শন করে তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি তৈরি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজা আয়োজনের খোঁজ খবর নিতে মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা। ধর্ম উপদেষ্টাকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, আইন শৃঙ্খলার বেষ্টনী নয়, মুক্তভাবে উৎসব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্ন উৎসবের প্রত্যাশার কথা জানান ডক্টর ইউনূস। এখন সূচি 2 দিনের থেকে 4 দিন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। উজানের ঢলে ফুলে ফেঁপে উঠছে তিস্তা। 5 জেলার নিচু এলাকা প্লাবিত। আমন ধান ও আগাম সবজি নিয়ে বিপাকে কৃষক। ব্যারেজের জল কপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা। 15 বছরে মন্ত্রী, এমপি ও তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে বন উজাড় করে পূর্বাচল তৈরি করেছে রাজুক। একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, তাপপ্রবাহ নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। তাপমাত্রা বাড়ায় 2024 সালে বাংলাদেশে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। তীব্র তাপমাত্রায় 2024 সালে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বাংলাদেশে। আর্থিক ক্ষতির পরিমাণ 13 থেকে 17 লাখ ডলার, যা মোট দেশজ উৎপাদনের 0.4 ভাগ। নগরীতে সবুজায়ন কমে যাওয়া ও জীবনযাত্রার কারণে নাজুক অবস্থায় রাজধানী ঢাকার মানুষ। কর্মক্ষমতা কমার পাশাপাশি বেড়েছে অসুস্থতাও। তাপমাত্রার কারণে অর্থনৈতিক ক্ষতি নিয়ে ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, এভাবে চলতে থাকলে আগামী 25 বছরে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও বাধা সৃষ্টি করবে অতি তাপমাত্রা। There is really an economic toll of rising temperature, and the productivity losses that were presented are quite significant. So that has an impact on growth, that has an impact on job creation. প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নগর সৃষ্ট তাপ প্রবাহ নিয়ন্ত্রণ জরুরি উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, মন্ত্রী, এমপিদের স্বার্থ রক্ষা করে পূর্বাচল, উত্তরার মতো রাজুকের এরিয়া ভিত্তিক পরিকল্পনা হয়েছে বন উজাড় করে, যা অপূরণীয় ক্ষতি। মন্ত্রী, এমপিদেরকে প্লট দিতে গিয়ে, তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। এবং দেখেন,
এখন এই ক্ষতিটাকে পুরানোর তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 1980 সালের পর তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি, তবে অনুভূত হয় 4.5 ডিগ্রি সেলসিয়াস। এতে ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কাশি, অতিরিক্ত ক্লান্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল প্রকল্পে দুর্নীতি সহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের জালে সাবেক রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তার বিরুদ্ধে 36 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে নওদান ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ট্রাস্টি বোর্ডের 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ জমা পড়ে রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। চলতি বছরের মার্চে রাজউক চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। কয়েক মাসের অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 177 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাস্ট বিভিন্ন পদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানসমূহের তহবিল থেকে 19 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ মোট 7 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজু করেছে। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির আর কারো ওপর আঘাত আসলে দেশের জনগণ চুপ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীর শাহবাগে বিকেলে জুলাই মঞ্চ আয়োজিত জুলাই জনতার সমাবেশে কথা বলেন তিনি। দেশে আরেকটি 1-11 পরিকল্পনা হচ্ছে জানিয়ে রাশেদ বলেন, নিজেদের মধ্যে বিভক্তি তৈরি হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে। সমাবেশে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গণহত্যার বিচার, জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ ও নুরুল হক নূরের উপর হামলার বিচারের দাবি জানান। জনগণের কাতারে আসুন, জনগণের পাশে থাকুন, জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন তাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে। রংপুরে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দুপুর 12টা থেকে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়ার রেল যোগাযোগ বন্ধ। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার কারণ জানতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ কমিউটার ট্রেনটি রংপুরের পীরগাছা রেল ক্রসিংয়ে 6টি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তো গাড়ি এই 3টে বগি পার হওয়ার পরে পিছন থেকে না হরমরি শব্দ, মানে কাঠমাট ভাঙিয়ে গাড়ি পড়ে গেছে ওইদিকে। লাইনের যে অবস্থা, এটা যে অল্প জোরে যে মানুষ বাঁচে গেছে, এটাই ধন্যবাদ। অনেক সময় স্লিপার আছে, আবার অনেক জায়গায় নেই, পচে গেছে, যার কারণে এই দুর্ঘটনা অনেক প্রায় ঘটে থাকে। দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়া সহ ঢাকার রেল যোগাযোগ। দুর্ভোগে পড়েন যাত্রীরা। 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে ক্রসিং এর সময় এ দুর্ঘটনা ঘটে। পদ্মরাগ কমিউটার ট্রেনটি আমরা পয়েন্ট চেঞ্জ করার পরে যাওয়ার অনুমতি দিই ট্রেনটা পয়েন্ট পার হয়ে ইঞ্জিন এবং 2টা কোচ সহ পার হয়ে যায়। তারপরের পরপর 5টা কোচ ডিরেল হয়ে যায়। বিকেল 5টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে রিলিফ ট্রেন। তদন্ত কমিটি গঠন হচ্ছে 4 সদস্য বিশিষ্ট। ওনারা আসতেছেন, ওনারা আসার পরে বোঝা যাবে যে কি কারণে মেনলি দুর্ঘটনা ঘটলো। যে এখানে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আমাদের যে গোটকা বা একটা বেস তৈরি করতে হয়, বেস তৈরি করতে আমাদের আসলে প্রায় 2 ঘন্টা এক্সট্রা সময় লাগছে, নাহলে এতক্ষণ হয়তো হয়ে যেত। পুরো কাজ হতে এটা সিকোয়েন্সিয়ালি হবে, এটা আমাদের অপারেশনে কোনো এফেক্ট ফেলবে না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।
আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ফেসবুকে পেজ খুলে প্রতারণার ফাঁদ। বিসিএস পরীক্ষার ভুয়া প্রশ্ন দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর পুলিশ জানায় প্রশ্ন বিক্রির নামে টাকা নিয়ে ব্লক করে দেয়া হতো ভুক্তভোগীদের। সে তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরি সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতারণার ফাঁদ। টাকার বিনিময়ে বিক্রি হয় ভুয়া প্রশ্নপত্র। সম্প্রতি এমন অভিযোগের প্রমাণ মিলেছে। প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট। তার কাছ থেকে জব্দ করা হয়েছে বিকাশে প্রায় 2 লাখ টাকা, 4টি মোবাইল, একটি ল্যাপটপ ও 8টি সিম কার্ড। মঙ্গলবার দুপুরে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট ইউনিটের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে জানান, জায়েদ খান অল অ্যাডমিন হেল্পার নামে ফেসবুক পেজ থেকে পরীক্ষার্থীদের দেখানো হতো প্রলোভন। প্রশ্ন বিক্রির নামে টাকা নিয়ে ভুক্তভোগীদের দেয়া হতো ব্লক করে। তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। দেখা যাচ্ছে প্রতারক চক্র যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। 6 মাস আগে খোলা এই পেজে চলতি 47তম বিসিএস এর প্রশ্ন আসল বলে দাবি করা হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশনের নজরে আসার পর এই বিষয়ে মনিটরিং শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পুলিশ জানায়, গ্রেফতার স্বাধীন মিয়া রংপুরের একটি বেসরকারি পলিটেকনিক থেকে পাশ করে বর্তমানে একটি প্রাইভেট ইনস্টিটিউটে পড়াশোনা করছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ানো থেকে শুরু করে কন্টেইনার ওঠা নামা সহ যাবতীয় সেবার বিপরীতে 30 থেকে 50% পর্যন্ত ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘ 39 বছর পর এই ট্যারিফ বাড়ানো হলেও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। বিশেষ করে জাহাজের অবস্থানকালীন 12 ঘন্টার জন্য বাড়ছে 100% আর 36 ঘন্টার জন্য বেড়েছে 900% পর্যন্ত। শেখাউত টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে মঙ্গলবার ভোর থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম। নতুন এই ট্যারিফ অনুযায়ী পাইলটিং চার্জ $800 এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ 615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কন্টেনার ওঠানামা থেকে শুরু করে অন্যান্য সেবার ট্যারিফ বেড়েছে 25 থেকে 50% পর্যন্ত। বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে। চট্টগ্রাম বন্দরে বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ লাগামহীনভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। আর এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানো শঙ্কা তাদের। তবে বন্দরের দাবি প্রতি কেজিতে বেড়েছে মাত্র 12 পয়সা। ইনক্রিজ যেটাই হবে না কেন সেটা শিপিং এজেন্টের প্রিন্সিপাল না, সেটা তাদের ফ্রেডের সাথে জাহাজের ভাড়ার সাথে সংযুক্ত করে নেবে। ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরে কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। এশিয়ার 10টি সহ 17টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। অবশেষে 30 থেকে 41% পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্যারিফ বাড়ানোর সাথে সাথে বাড়াতে হবে বন্দরের সেবা, আধুনিকায়ন করতে হবে যন্ত্রপাতির। চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য বোঝাই কন্টেনার ফেলে রাখার প্রবণতা রোধ করতে নতুন ট্যারিফে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবেদন করব যে আমাদের অবস্থান থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি সুযোগ থাকে তার ট্যারিফের ব্যাপারে আরেকটু বিবেচনা করা উচিত। সংকট এড়াতে 12 থেকে 15% ট্যারিফ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা, কিন্তু বেড়েছে প্রস্তাবের চেয়ে কয়েক গুণ বেশি। সার্ভিসটা এনশিওর করতে হবে, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, তাহলে দেখবেন যে আলটিমেটলি বন্দরের যে সেবা এই সেবাটা আসলে যৌক্তিক হবে। বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের তালিকায় 68তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উজানের ঢলে ফুলে ফেঁপে উঠছে তিস্তা। লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 5 জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষকরা। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে ব্যারেজের জলকপাট। এদিকে রাঙামাটিতে দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী কয়েক হাজার পরিবার। চুয়াডাঙ্গায় পানির তোড়ে ভেঙে গেছে ভৈরব নদীর উপরের একটি ব্রিজ।
উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ 5 জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে, তলিয়েছে ফসলের ক্ষেত। কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল সহ নিম্নাঞ্চল ডুবে গেছে। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। উজানে ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন পানি বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি ঝরি নামে কিছু পানি মানে আবার তলায় গেছে। পানির জোর, পানি খুব হয়েছে, ওই জন্য আমরা ধান কাটতে পেয়েছি। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুরেই খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো জলকপাট। পানি না কমা পর্যন্ত খোলা থাকবে। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে ভৈরব নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে ভেঙে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ, ভেসে গেছে জাগদেয়া পাড়। নিম্নাঞ্চলের ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। দুই দিকে ভেঙে, দুই দেওয়াল ভেঙে হঠাৎ করে ব্রিজটা ভেঙে পড়ে যায়। এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার চলাচলের যে ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। পাট জাগ দেয়া ছিল, এগুলো চলে গেছে অনেকের। আমরা সবাই চাই দ্রুত এই ব্রিজ মেরামত হোক। এদিকে রাঙামাটিতে এখনও পানিবন্দী লংদু, বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও সদরের কয়েক হাজার পরিবার। উজানের ঢলে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে বাঁধের 16টি জলকপাট 1 সপ্তাহ ধরেই 2.5 ফুট করে খোলা রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান ৭৯, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৯%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৬২, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৭। রাজশাহী বিভাগে বায়ুমান ৮৫, যা সন্তোষজনক, আর্দ্রতা ৮৯। সিলেট বিভাগে বায়ুর মান ৮৮, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯১%। খুলনা বিভাগের বায়ুমান ৮১, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৯। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৮, যা সন্তোষজনক, আর্দ্রতা ৮৬। রংপুর বিভাগের বায়ুমান ৭৪, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৪। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৪, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯০%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে ৫৮ আর সবচেয়ে খারাপ সিলেটে ৮৮। এই মুহূর্তে আবুধাবিতে আছেন সহকর্মী সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ খবর জানবো তার কাছ থেকে, যাব তার কাছে। মিথুন, বাংলাদেশ দলের কাছে যেমন শুরুর প্রত্যাশা ছিল, ব্যাটাররা কিন্তু তেমন একটা শুরু এনে দিয়েছে। এক্ষেত্রে কৃতিত্ব দিতে হবে তানজিদ তামিমকে। নিজের ৭ম আন্তর্জাতিক T20 50 তুলে নিয়েছেন, বাংলাদেশকে একটা ভালো অবস্থানে রেখে গিয়েছেন। অন্যান্য ব্যাটাররা ওভাবে না পারলেও তানজিদ তামিমের সেই ব্যাটে চড়ে বাংলাদেশের রান রেট কিন্তু এখনও 8-এর উপরে আছে। টসের সময় লিটন কুমার দাস দলের কাছে প্রত্যাশা করেছিল অন্তত 160 এই উইকেটে। তবে আমরা যতটুকু উইকেটটা দেখলাম বা দলের একাদশটা যেমন, তাতে আমার মনে হয় বাংলাদেশ দলের জন্য 160-এর বেশি যত রান করা যাবে ততটাই সেফ জোন থাকবে। কারণ আপনি নিয়মিত যে 4 বোলার, সেই 4 বোলারের বাইরে 5th বোলিং অপশনে কিন্তু পার্মানেন্ট যে মানে পুরোদস্তি যে বোলার, সেই বোলার কিন্তু নেই। শামীম পাটোয়ারি এবং সাইফ হাসানকে দিয়ে আপনার 20 ওভার পূরণ করতে হবে। সেক্ষেত্রে বোলিং ইউনিটে আপনার দুর্বলতা আছে, এটা মাথায় রেখেই ব্যাটারদের আজকে ব্যাট করা উচিত প্রথম ইনিংস শেষে। তাই রানটা যত বেশি করা যায় ততই ভালো হবে বাংলাদেশ দলের জন্য, এবং ব্যাটসম্যানরা সেটাই চাচ্ছে। একটা লম্বা ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশ দল নেমেছে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, সাইফকে রাখা হয়েছে, এবং তারা যদি বাংলাদেশ দলকে ওই একটা প্রত্যাশা মাফিক 160-এর বেশি একটা ভালো টোটাল এনে দিতে পারে, বাংলাদেশ দলের জন্য কিন্তু প্রথম ইনিংস শেষে কাজটা ঠিকঠাক হয়ে যাবে। এবং রান রেটের হিসাবটা যেহেতু মাথায় আছে, সেহেতু আফগানিস্তানকে শুধু হারালেই চলবে না। বাংলাদেশ দল এক্ষেত্রে চাইবে যত বড় ব্যবধানে আফগানিস্তানকে হারানো যায় তত বেশি ভালো হবে। কারণ আজকে টাইগারদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, অন্য যে ম্যাচটা রয়েছে 18 তারিখে এই গ্রুপের একদম শেষ ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, সেই ম্যাচের দিকে বাংলাদেশের নিঃসন্দেহে তাকিয়ে থাকতে হবে। যদি আজকের ম্যাচে জয় পাওয়া যায়, সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে বোলারদের ভালো করতে হবে। সেই সাথে পার্ট টাইম যে বোলাররা রয়েছেন অর্থাৎ সাইফ এবং শামীম পাটোয়ারিকে ঠিকঠাক সময় ব্যবহার করতে
করতে হবে লিটন কুমার দাসের। এই পিচে সেকেন্ড ইনিংসে বোলারে একটু বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে একটা ডিউ ফ্যাক্টর রয়েছে, সেই ডিউ ফ্যাক্টরটা কাটিয়ে উঠতে হবে বোলারদের। পেসারদের জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ থাকবে, সেক্ষেত্রে তাসকিন এবং মোস্তাফিজকে ভালো কিছু করে দেখাতে হবে। আফগানিস্তানের যে টপ অর্ডার, সেই টপ অর্ডারকে যদি আপনি কোনোভাবে ছেটে ফেলতে পারেন তারপরে কিন্তু তা আপনার সামনে খুব একটা চ্যালেঞ্জ থাকবে না। মিডল অর্ডার তেমন শক্তিশালী নয়, রাশিদ খান কিংবা নাবিরা যারা রয়েছে তারা আসলে বড় ইনিংস খেলতে পারবে না, হয়তো একটা ক্যামিও ইনিংস খেলবে। তবে বোলারদের সামনে চ্যালেঞ্জটা থাকবে তাদের যে টপ অর্ডার রয়েছে, অর্থাৎ ওপেনিং পার্টনারশিপ আতিকুল্লাহ আতল বিশেষ করে, যিনি লাস্ট ম্যাচেও বেশ ভালো করেছেন, এদেরকে যত দ্রুত সময় সম্ভব প্যাভিলিয়নে পাঠানো গেলে বাংলাদেশ দলের জন্য ম্যাচ জেতাটা ততটাই সহজ হয়ে যাবে এবং বাংলাদেশ দল চাইবে আফগানিস্তানকে হারিয়ে নিজেদের সুপার ফোরের যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণের দৌড়ে বেশ ভালোভাবে টিকে থাকতে। আমার কাছে বাংলাদেশ ম্যাচ নিয়ে এখন পর্যন্ত জায়েদ স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী সাব্বির মিথুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পিআর নিয়ে মতবিরোধের রাজনীতির মাঠে উত্তাপ, আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা বলছে জামাত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব, ট্রাইব্যুনালে নাহিদ। আওয়ামী দুঃশাসনের বিচার হলে সতর্ক হবে ভবিষ্যতের শাসকরাও, জবানবন্দির পর মাহমুদুর। এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।